এখনো অঝরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বৃষ্টির কারণে চারপাশ ধোঁয়াশায় ঢেকে আছে। গাছের পাতাগুলোই টুপটাপ আওয়াজ হচ্ছে। সীমান্ত বাইক চালিয়ে এক অন্য অজানার দিকে যাচ্ছে। নূর একবার জিজ্ঞেস করেছিল এটা কোন রাস্তা। উত্তরে সীমান্ত বলেছে এদিকেই কোথাও একটা ইনায়া আর আহনাব দাঁড়িয়েছে। বৃষ্টি বেশি ছিল বিধায় তারা সিএনজি দিয়ে চলে এসেছে। এই কথার প্রেক্ষিতে নূর আর কিছু বলতে পারেনি। বাইক চলছে ভেজা পিচ ঢালা রাস্তায়। নূরের গোটা শরীরটাই ভয় ধরে এলো। হঠাৎ করেই কেমন যেন চারদিক অন্ধকার হতে শুরু করেছে। রাস্তার গাছগুলো মাথা তোলা হওয়ার কারণে বৃষ্টি কম পড়ছে, তবে বৃষ্টি যে পড়ছে তা গাছের পাতার এই টুপটুপ শব্দের প্রতিধ্বনিগুলোই জানান দিচ্ছে। বাইক যত গভীরে প্রবেশ করছে তত বুকে চাপ বাড়ছে নূরের। মনে হচ্ছে যেন কেউ বুকটা চিপে ধরেছে। তোর কি ভয় করছে না নূর? সীমান্তের আওয়াজে নূর বিরক্তির স্বরে আওড়ায়। ভয় করার কথাই নয় কি সীমান্ত? কোথায় নিয়ে যাচ্ছিস তুই? নূর ভারী দৃষ্টিতে চারদিক পর্যবেক্ষণ করে বলে, এটা তো কোনো একটা জঙ্গলের রাস্তায় ঢুকেছি আমরা। এই জঙ্গলের রাস্তা পার হলেই এখানে একটা গ্রাম আছে, সবাই এখানেই আছে, সামনে পাহাড়টায় যাব আমরা। সীমান্ত আস্তে করে বলে। কিছুক্ষণ নিস্তব্ধতা। বাইকও এখন ধীরে চলছে। নূরের টেনশন এখন কিছুটা কমে এসেছে। আর কিছুক্ষণ পরেই গ্রামের রাস্তায় ঢুকবে তারা। নূর এবার নিজের শক্ত করে রাখা শরীরটা হালকা করেছে। সীমান্তের কাঁধ ছেড়ে বাইকের পিছনে ধরে বসেছে সে। এতে সীমান্তের খারাপ লাগলেও এই বিষয়ে সে নূরকে কিছু বলে না, শুধু বলে, পড়ে যাবি, শক্ত করে ধরিস। পড়বো না, তুই সামনে দেখে বাইক চালা। সীমান্ত সামনে তাকিয়ে ছোট্ট করে হাসে, ফের বলে ওঠে, তোকে অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম। বল। সীমান্ত সামান্য একটা ঢোক গিলে বলল, আমাদের পরিচয় অনেক দিন থেকেই। এতগুলো দিন তোকে আমি বন্ধু ভাবলেও এখন আর ভাবতে পারছি না নূর। প্রথমে আমিও এই ব্যাপারটা নিয়ে কনফিউশনে ছিলাম। আজকে নিজেকে সময় দিয়েছি, কিন্তু যখনই বুঝতে পেরেছি সত্যি কি, তখন আমি আর নিজেকে আটকাতে পারিনি। ব্যাপারটা মোটেও স্বাভাবিক লাগলো না নূরের কাছে। কি বলতে চাইছে সীমান্ত তাকে? সীমান্ত তাকে ভালোবাসে? এটা নূর কিছু কথা বলার প্রস্তুতি নিয়ে রাখে। যদি সীমান্ত সত্যি তাকে প্রপোজ করে তাহলে সেইগুলো বলবে। তার ভাবনার মাঝে সীমান্ত আমতা আমতা করে বলে ওঠে, নূর, আই ডোন্ট নো ইউ টু সে ইট, বাট সিরিয়াসলি আই লাইক ইউ অ্যান্ড অফ কোর্স লাভ ইউ। সে তার কথা সম্পূর্ণ শেষ করতে পারল না। তার শেষ শব্দটি ঠোঁটে জমে রইল। বেরিয়ে আসার আগেই পেছন থেকে ধেয়ে আসা একটা গাড়ি সজোরে ধাক্কা দিল বাইকটাকে। আচমকা ধাক্কায় নূর এক হৃদয় বিদারক চিৎকার করে উঠল। মুহূর্তেই তার শরীর ছিটকে পড়ল রাস্তার ঢালু দিকটায়। হেলমেট থাকার কারণে মাথায় তেমন কোনো চোট পায়নি, তবে অবচেতন হলো কিছুটা। মুমূর্ষের মতো পড়ে রইল কাদামাটি যুক্ত রাস্তার বুকে। সমস্ত শরীরে কাদার আস্তরণ। চোখের পাতা ভারী হয়ে আসছে তার। বন্ধ হতে যাওয়া চোখের ফাঁক দিয়ে সে অস্পষ্টভাবে দেখতে পেল সীমান্ত বাইকটার নিচে চাপা পড়ে ক্ষতবিক্ষত অবস্থায় অনেক দূরে ছিটকে গেছে। আর ঠিক সেই মুহূর্তে গাড়িটা আবার ফিরে এলো তাদের কাছে। নূর ঝাপসা চোখে একটা লম্বা মতো অবয়বকে গাড়ি থেকে নামতে দেখলো, কিন্তু সে অবয়ব তার কাছে না এসে আগে সীমান্তের কাছে গেল। হঠাৎ করেই সে অবয়বটি চড়াও হলো সীমান্তের নিস্তেজ শরীরে। সজোরে সীমান্তকে মারতে লাগলো। একের পর এক প্রবল আঘাতের ঝড় বইয়ে দিল তার নিথর দেহের উপর। সীমান্তের শরীর কোনো সাড়া দিল না। নিথরভাবে পড়ে রইল সে। তবে অবয়বটির আঘাত থামল না। নিজের ক্ষোভ মিটিয়ে কিছুক্ষণ পরে অবয়বটি পেছন ফিরে ধীর পায়ে এগিয়ে আসে তার দিকে। নূরের চোখ বুজে আসছে। এখন বুঝি কেউ আর বাঁচতে আসবে না তাদের। এখন বুঝি কেউ আর বাঁচাতে আসবে না তাদের। তাকেও কি এভাবে নিঃশেষ করে দিবে ওই ভয়ঙ্কর লোকটা? তাহলে কি এটাই তার শেষ দিন? আর কখনো বাবার সাথে দেখা হবে না? নিবরাসের প্রতি যে অনুভূতিগুলো সে এতদিন বুকের মাঝে লুকিয়ে রেখেছে, সেগুলোও কি অব্যক্তই রয়ে যাবে? কোনো দিন কি সে জানতে পারবে না যে নূর তাকে পছন্দ করত?
তবে এখানেই কি সবকিছুর সমাপ্তি? সানফ্লাওয়ার, জান চোখ খোলো না প্লিজ। দেখো আমি এসে গেছি। জান চোখ খোলো। তুমি যদি চোখ না খোলো দেখবে আমি এখন কি করি। নিবরাসের ভারী কণ্ঠ, তবুও গলা কেঁপে কেঁপে ওঠে তার। নূরের অধর ছোড়া ছই গালে স্পর্শ করে মৃদু আওয়াজে বলে, চোখ খোলো না জান। দেখো, আই এম সরি, আমার ভুল হয়েছে। বিশ্বাস করো আমি এটা করতে চাইনি, ভুল করে হয়ে গেছে। প্লিজ তুমি চোখ খোলো না জান, আমার খুব কষ্ট হচ্ছে। নিবরাস বুকের দিকে ইশারা করে বলে, তুমি আমার দিকে তাকাও, আমাকে অ্যানাকোন্ডা বলো, আমার চোখে চোখ রাখো, আমাকে শাস্তি দাও প্লিজ জান। তবু চোখ খোলো, তুমি আমাকে একা করে দিও না, আমার কেউ নেই, প্লিজ চোখ খোলো। নিবরাস কাঁদতে কাঁদতে নূরের বুকের উপর লুটিয়ে পড়ে। এক ভদ্র আর মহিলা এসে নিবরাসের কাঁধের পিছনে দাঁড়ায়। এতে তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে তো এখনো নূরের ওপর পড়ে আছে। নূরের জ্ঞান ফেরেনি। অনুতাপে মরে যাচ্ছে নিবরাস। মনে হচ্ছে কেউ তার হাড় দুটো টুকরোই বিভক্ত করেছে। সে শ্বাস নিতে পারছে না। কেউ তার নিঃশ্বাস বন্ধ করে দিচ্ছে। কষ্টে তার গলায় কথা আটকে যাচ্ছে। নিবরাস নূরের হাত ধরে আছে। কিছুটা ঝুঁকে নূরের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, না, কেউ করেনি, সে নিজেই করেছে। তার সানফ্লাওয়ারের এই অবস্থা শুধু তার জন্যে হয়েছে। কি করতো? সে সময় তো সে নিজের কথা কন্ট্রোলে ছিল না। প্রথমে নূরের ভেজা শরীর, ছেলেদের টেস্ট করা, তারপর সীমান্তের বাইকে উঠে তার কাঁধে হাত রাখা, সব মিলিয়ে সে পাগল প্রায় হয়ে গিয়েছিল। তার মস্তিষ্কের নিউরনগুলো ছিঁড়ে যাচ্ছিল অসহনীয় ব্যথায়। ভেবেছিল তার সানফ্লাওয়ার হয়তো তাকে ফেলে ওই বাস্টারটার সাথে কোথাও চলে গেছে, তাকে একা ফেলে। সে ভয় পেয়েছিল ভীষণ। তাই তো তখন সে রাগের মাথায় বাইকটাকে ধাক্কা দিল। তবে সে তো তার নূরকে কষ্ট দিতে চায়নি। নূর যখন সীমান্তের কাঁধ থেকে হাত সরিয়েছে তখনই ধাক্কাটা দিয়েছে সে, যাতে নূর সাইডে থাকা ওই নরম কাদামাটির মধ্যে পড়ে যায়। আর ওই সীমান্ত যাতে বাইক কন্ট্রোল করতে না পেরে ওই পিচ ঢালা রাস্তায় মরে যায়। কিন্তু তার সানফ্লাওয়ার যে এতটুকু ব্যথা সহ্য করতে পারবে না তা তার জানা ছিল না। নূর আলতো করে তার হাত নেড়ে ওঠে, যার স্পর্শ লাগে নিবরাসের শরীরে। ধরপড়িয়ে ওঠে সে। নূর উঠেছে, এতেই তার শরীরে প্রাণ ফিরে আসে। উন্মাদের মতো করে নূরের চোখে মুখে তাকাতে থাকে, গালে হাত দিয়ে আলতো করে ধাক্কা দেয়। নূরের চোখের পাতা নড়ে চড়ে ওঠে, পায়ের আঙ্গুলগুলো সামান্য নড়ে। পিটপিট করে নিবরাসের দিকে তাকায়। কষ্ট হচ্ছে তার। ঠোঁট ভাঙে, চোখের কার্নিশ বেয়ে গরম নোনা জল গড়িয়ে পড়ে। ওষ্ঠ জোড়া নেড়ে কিছু বলতে চাইছে সে, কিন্তু পারছে না। নিবরাসের বুক ফাটে। নূরের এই কথা বলায় অপারগতা নিবরাসকে আরো ছিন্ন ভিন্ন করে দেয়। কষ্ট হচ্ছে শোনা, তোমার কোথায় কষ্ট হচ্ছে আমায় বলো, বলো না সানফ্লাওয়ার, আমি তোমার সকল কষ্ট দূর করে দেবো। সত্যি, শুধু কান্না করে না জান। দেখো তোমার কান্না আমাকে কেমন কষ্ট দিচ্ছে। নূর সামনে নিজের বহু পরিচিত মানুষ পেয়ে আর ঠোঁট ভেঙে কান্না করে ওঠে, আরো ঠোঁট ভেঙে কান্না করে ওঠে। নিবরাস তাকে থামাতেই পারছে না, কিছু বলতে চাইছে। নিবরাস আর থামাই না নূরকে। বালিশটাকে আরেকটু উঁচু করে নূরকে হেলান দিয়ে দেয়। নূর একটু উঠে বসতেই নিবরাস তার দিকে ঝুঁকে আসে। আচমকা নিবরাস নূরের দিকে এমন ঝুঁকে বসায় নূর হতভম্ব হয়েছে বৈকি, বরং লজ্জাও পেয়েছে খানিকটা। তবে এই মুহূর্তে লজ্জার তোয়াক্কা করল না সে। নূরের ওষ্ঠ নিবরাসের কান বরাবর, দূরত্ব নেই বেশি, 1.5 সেন্টিমিটার হবে হয়তো। নূরের উত্তপ্ত শ্বাসে নিবরাসের গলা আর ঘাড় ছুঁয়ে দিচ্ছে প্রবল ভাবে। নিবরাস বহু কষ্টে নিজেকে নিয়ন্ত্রণ করে লম্বা একটা শ্বাস টেনে নূরের দিকে তাকালো। সে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলে, তুমি কিছু বলতে চেয়েছিলে তাই না? এবার বলো, আমি শুনছি। নিবরাস যদিও এখনো নূরের অনেক কাছে, তবুও নূর লজ্জা থেকে ভয় বেশি পাচ্ছে। সে একটা ঢোক গিলে বলে, আপনি কিভাবে এসেছেন এখানে, আর সীমান্ত কোথায়? নূরের এমন কথায় নিবরাসের এতক্ষণ করা সব পাগলামি উন্মাদনা মুহূর্তেই গায়েব হয়ে গেল। দাঁতে দাঁত পিষে চোয়াল শক্ত করলো। মুষ্টিবদ্ধ করা হাত নূরের কথাই বোধহয় আরেকটু মুষ্টিবদ্ধ হলো। তাও নিজেকে কন্ট্রোলে রাখলো সে। এই মুহূর্তে সানফ্লাওয়ারের সাথে কিছুতেই রাগারাগি করা যাবে না। নিজেকে শান্ত রাখার জন্যে কয়েকবার ঢোক গিলল।
ফের নূরের দিকে তাকিয়ে মৃদু কণ্ঠে বোঝানোর ভঙ্গিতে বলল, আমি এই গ্রামটা একটু দেখতে এসেছিলাম। গাড়ি নিয়ে যখন এই দিকটা আসি তখনই কয়েকটা লোককে দেখলাম একটা ছেলেকে ধরে গাড়িতে তুলে নিয়ে যাচ্ছে। পাশেই তোমাকে এই অবস্থায় দেখতে পাই। জ্ঞান ছিল না তোমার, কি করব বুঝতে পারছিলাম না, তাই এখানে নিয়ে আসা। নূর বিশ্বাস করে ফেলে নিবরাসের কথা, সাথে সাথে জড়িয়ে ধরে নিবরাসকে। নূরের আচমকা এমন জড়িয়ে ধরায় নিজের ভর হারায় নিবরাস, তাও নিজেকে সামলে নেয় সে। নূর ছোট্ট ছানার মতো তার বুকে মাথা গুজে মৃদু কম্পয়মান কণ্ঠে বলে, আপনি কেন আরেকটু আগে এলেন না নিবরাস? তাহলে তো ওরা আমাদের ধাক্কা দিতে পারতো না। আপনি কেন এত দেরি করে এলেন? নূরের কম্পায়মান গলা মৃদু কান্নার আওয়াজে রূপান্তরিত হয়। জলে চোখ টইটুম্বুর। নিবরাসের শার্ট ভিজে যাচ্ছে নূরের চোখের জলে। সে টের পাচ্ছে খুব, তবুও শান্তি। তার সানফ্লাওয়ার তাকে জড়িয়ে ধরছে, তার বুকে মাথা রেখেছে। এখন তার ইচ্ছে করছে সানফ্লাওয়ারকে জড়িয়ে ধরতে, ইচ্ছে করছে সানফ্লাওয়ারের সব ভয় কষ্ট সবকিছু মুছে দিয়ে তাকে সহস্র চুমুতে ভরিয়ে দিতে। নূরের ললাটে, চোখের পাতায়, থুতনিতে, চকচক করা গালে আর তার সুমিষ্ট অধর জোড়ায়, সব কিছুতে। নূরের সর্বাঙ্গে সে দখল নিতে চায় তার নামে, যেখানে শুধু তার আধিপত্য চলবে, শুধু তার। নিবরাস আলতো হাতে নূরকে জড়িয়ে ধরে, এক হাত তার মাথায় রেখে হাত বুনিয়ে দেয়। তাকে বুকের মধ্যে চেপে ধরা অবস্থায় মৃদু কণ্ঠে বলে, ডোন্ট ওয়ারি জান, দেখো আমি তোমার সাথে, এভরিথিং উইল বি ফাইন। শুধু এইভাবে জড়িয়ে ধরে রাখো আমায়। আচমকা নিবরাসের এমন কথায় নূরের হুঁশ ফেরে। কি করছিল সে এতক্ষণ? এভাবে নিবরাসকে জড়িয়ে ধরেছিল। নিবরাসের বুকে মাথা রেখে কেঁদেছে সে। নূর তড়িৎ মাথা উঠায়, কারেন্ট লাগার মতো নিবরাসকে ছেড়ে দিয়ে এক ধাপ পিছিয়ে যায় সে। নূরের এমন কাজে নিবরাস মনে মনে ক্ষুব্ধ হলো, তাও কোনো প্রতিক্রিয়া দেখালো না সে। নূর পুরো ঘরটাতে একবার চোখ বুলায়। এতক্ষণ ধরে সে খেয়ালই করেনি এখানে নিবরাস ছাড়া আরো দুইজন ব্যক্তি রয়েছে। তারা নিশ্চয়ই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তার এমন কাণ্ড, তার এমন বিহেভিয়ারে। কি ভেবেছে কি তারা? নিশ্চয়ই খুব লজ্জাজনক। নূর কাচুমাচু হয়ে গেল, লজ্জায় মাথা নিচু করে হাত পা গুটিয়ে ফেলল। নূরের এমন অবস্থা দেখে নিবরাস একবার পেছন ফিরে তাকায়। ভদ্রলোক আর ভদ্রমহিলা এখনো তাদের পিছনে দাঁড়িয়ে আছে। নিবরাস মনে মনে খুব বিরক্ত হলো তাদের ওপরে। ভদ্র নয় তারা, বরং বড্ড অভদ্র, ম্যানারলেস লোক। তারা কি জানে না দুজন মানুষ যখন সে মন মতো জড়িয়ে ধরতে পারেনি, লজ্জায় দূরে সরে গেছে তার সানফ্লাওয়ার। নিবরাস দাঁত গিজগিজ করতে করতে থেমে যায়। নূর এখনো ভয়ে আছে, তার সামনে এখন কোনো ধরনের রাগ দেখানো যাবে না। ক্রমাগত ঢোক গিলে নিবরাস রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো, সফল হলো কিনা তা জানা নেই। তবে মুখাবয়ব স্থির, একদম আগের মতো। বয়স্ক লোকটি নিবরাসের দিকে তাকিয়ে একটু হেসে বলল, বউয়ের জ্ঞান ফিরেছে। এত ভালোবাসা বউয়ের প্রতি। নিবরাস কিছু বলে না লোকটির কথায়, এমনকি বিস্মিতও হয় না। লোকটি প্রথম থেকেই ভেবে বসে আছে নূর তার বউ। অবশ্য লোকটির কথায় তার মনে প্রচুর শান্তি কাজ করে। বউ? নূরই তার বউ হবে। আনন্দের ঢেউ বয়ে যায় নিবরাসের মনে। মহিলাটি একটা কাপড় নিয়ে নূরের কাছে যায়। নূরের শরীরে এখনো ওই কাদামাটির আস্তরণে ভরপুর জামাটা লেগে আছে। মহিলাটি নূরকে তাড়া দিয়ে বলে, নাও গো বাপু, এটা পরে নাও। আমি শাড়ি পরতে পারি না। নূর শান্ত কণ্ঠে বলে, মরণ মেয়ে হয়েছে বাপু, আর শাড়ি পরতে পারো না। মহিলাটির কথা একটু রুক্ষ ছিল, দেখেই বোঝা যাচ্ছে তাদের এখানে জায়গা দেওয়ায় মহিলাটি খুশি না। নিবরাসের মেজাজ আকাশ ছোঁয়া। মহিলাটির এমন ভারিক্কি কণ্ঠ মোটেও সহ্য হলো না তার। আবার হাত মুষ্টিবদ্ধ হয়ে এলো তার সানফ্লাওয়ারের সাথে এভাবে মেজাজ দেখিয়ে কথা বলা। কিন্তু সে কিছু করবে তার আগে আগে নিজের বউয়ের এমন ব্যবহার ঢাকতে ভদ্রলোকটি নিবরাসের দিকে তাকিয়ে বলে উঠল, চলুন আমরা বাইরে যাই, ও না হয় আপনার বউকে কাপড়খানা পরিয়ে দিক। নিবরাস একবার নূরের মুখপানে তাকায়। ঠিক সেই সময় চোখাচোখি হয় দুজনের। নূর নিবরাসকে যাওয়ার ইশারা দেয়, না চাইতেও নিবরাসকে এখান থেকে যেতে হয়। মহিলাটি নূরকে শাড়ি পরাচ্ছে। নূর চুপচাপ মহিলাটির কথা মতো এদিক থেকে ওই দিক ঘুরছে। দাঁড়াতে প্রচুর কষ্ট হলেও সে আপাতত তা সহ্য করছে। একে তো অন্যের বাড়িতে আছে, তার উপর আবার মহিলা
তার উপর আবার মহিলা কি কারণে যেন রেগে আছে তাই বুঝতে পারছে না সে। মোবাইলটা ব্যাগে ছিল। অ্যাক্সিডেন্টের সময় ব্যাগ কোথায় ছিটকে পড়েছে কে জানে। নিবরাস কি ব্যাগ এনেছে? বাবাকে একটা কল দেওয়া ভীষণ দরকার। এতক্ষণে বোধহয় টেনশনে বাবার প্রেশার বেড়ে গেছে। নিবরাস আসলে একবার ফোনটা নিতে হবে তার থেকে। নিজে খাওয়ার জন্য খাবার নেই, তার উপর আবার আপদ নিয়ে এনে জোগাড় করেছে। যাদের নুন আনতে পান্তা পড়ে তাদের নাকি আবার অতিথি সেবা। নূরের আকাশ কুসুম ভাবনার সমাপ্তি ঘটে মহিলাটি নিজে নিজে বলা কথাগুলো শুনে। সে বেশ বুঝতে পারছে এবার মহিলাটি কেন তাদের উপর এত রাগ ঝাড়ছে। নিশ্চয়ই তাদের অবস্থা অতটা সচ্ছল নয়। বলি, বিয়ে করেছো নাকি ছেলে বন্ধু নিয়ে ঘুরতে এসে অ্যাক্সিডেন্ট করেছো? তোমাদের কোনো কাহিনী তো আমি ঠিক জানি না, সত্যি করে বলো তো কাহিনী কি? মহিলাটি শাড়ির আঁচল টেনে দেয় নূরের বুকের উপর। সন্দিহান দৃষ্টিতে তাকায় তার দিকে। নূর বিভ্রান্ত হয়, বিচলিত কণ্ঠে জবাব দেয়, জি। তোমাকেও তো দেখে ওই ছেলের থেকে ছোট মনে হয়েছে। বিয়ে করেছো তো নাকি? জি না, বিয়ে করিনি। মহিলাটি চোখ বড় বড় করে তাকায়। খসখসে কণ্ঠে নূরকে বলে ওঠে, কি কও মাইয়া, বিয়ে করো নাই? তার আগেই পরপুরুষের লগে এত ঢলাঢলি, আনজি কইরা বেড়াইয়া ধরন। আর পোলাও তো দেখলাম তোমারে চুম্মা দিল। নূর আরো কিছু বলতে চায় কিন্তু মহিলা শুনতে নারাজ। তিনি এই মুহূর্তে চেঁচামেচি শুরু করে দিয়েছে। নিবরাস আর সেই ভদ্রলোক এক ছুটে এসেছে নূরের ঘরে। মহিলার চেঁচামেচি যে নূরকে ঘিরে তা বুঝতে আর বাকি নেই নিবরাসের। সে ভারী গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি হয়েছে? আপনি এভাবে চেঁচামেচি করছেন কেন? মহিলাটি যেন নিবরাসের কথাই আরো ক্ষেপল। তার দিকে তাকিয়েই উচ্চস্বরে বলল, এই ছেলে, তুমি ওরে বিয়ে করো নাই তাই না? বিয়ে না কইরাই রাইতে নিয়ে আইসো, লজ্জা করে না? আর আমার বেটারে আর কি কমু, রাস্তায় যারে পাই তারে ঘরে নিয়ে আসে। এখন নিয়ে আসছে এই নষ্ট মেয়ে ছেলেরই, আমার পাক পবিত্র ঘরটা অপবিত্র করার জন্য। মহিলার কথার ফাঁকে নিবরাস একবার নূরের দিকে তাকায়। কাঁদছে তার সানফ্লাওয়ার। নোনা জল কোটর ছেড়ে থুতনিতে এসে জমা হয়েছে। হাত মুষ্টিবদ্ধ হয় নিবরাসের। মহিলা অনেক বকবক করছে। এই ভদ্রলোকের বউ তার বয়সে বড় না হলে কতক্ষণে যে এই মহিলার জিভ টেনে সে খুলে ফেলতো তা সে নিজেও জানে না। তবে সানফ্লাওয়ারকে কষ্ট দেওয়ার শাস্তি তো পাবেই। নিবরাস কিছু বলবে তার আগে বাইরে থেকে শোরগোলের আওয়াজ এলো। এই রহিমিয়া, বাইর হও। তোমার ঘরে না কিনা নতুন 2 ছেলে মেয়ে আইছে, বাইর হও। কোন ছেলে মেয়ের আইনা নিজের ঘরে ঢুকেছ? আমাদেরও একটু দেখাও। গ্রামের মাতব্বরের আওয়াজ পেতেই রহিম মিয়ার চোখ বড় হয়ে যায়। এই মাতব্বর খুব খারাপ, যে তার লগে লাগতে গেছে তারে সমাজের বাহিরে বাইর কইরা দিচ্ছে। সে কি সত্যি এই ছেলে মেয়ে দুটোকে বাড়িতে জায়গা দিয়ে ভুল করলো? ভাবনাই পড়ে করিম মিয়া। গ্রামের মাতব্বরের সামনে নতজানু হয়ে দাঁড়িয়ে আছে রহিম মিয়া আর তার স্ত্রী। নূর নিচের দিকে চেয়ে আছে, তবে নিবরাস একদম ভ্রুক্ষেপহীন, যেন এই মাতব্বরকে পরোয়া করার ফালতু সময় তার নেই, একেবারেই নেই। বাহিরে বৃষ্টি পড়ছে বিধায় তারা সবাই এক চালার নিচে দাঁড়িয়েছে। গুড়ি গুড়ি বৃষ্টি। মাতব্বর চেয়ারে বসে আছে, তার সাথে গ্রামে আরো কয়েকটা চেলা আছে। সাথে কিউ করে মিয়া, কোন মেয়ে ছেলে ঘরে ঢুকেছে? রহিম মিয়া কিছু বলবে তার আগে ওনার স্ত্রী বলে ওঠে। মাতব্বর ঠোঁট এলিয়ে হাসে, কালো মোটা সোটা চেহারা, পান চিবুতে চিবুতে বলে, আমি জানতাম এ মাইয়ার পোলা বিয়ে করে নাই, নির্গেত পালাই আইছে বাড়ি থাইকা। তবে সমস্যা নাই, পলায় যখন আইছে আমিও প্রস্তুতি নিয়ে আইছি। কাজী সাহেবরে আগ করে পাঁচও কালো করে আনছে। আমাদের পাহাড়ি এলাকায় এমন কিছু নিয়ম কানুন আছে, এখানে প্রেমিক প্রেমিকের মতো বিয়ে ছাড়া রাত কাটানো যাইব না। মাতব্বরের ক্রুদ্ধ কণ্ঠস্বর। রহিম মিয়ার স্ত্রী নূরের দিকে তাকিয়ে হাত জোর করে বলে, বিয়ে কইরা আমাদের রেহাই দাও, না হইলে আমাদেরও বিপদ হইব। আমার স্বামী ওই মাতবর সাহেবের এই খানি কাজ করে, তার কাজ চইলে যাইব, দয়া করো আমাদের ওপর। নূর ঘামছে এই মহিলার কথা শুনে। বুকের মধ্যে কেমন করছে তার, গলা শুকিয়ে কাঠ। বিয়ে এখন বাবাকে ছাড়া?
এত বড় সিদ্ধান্ত সে কিভাবে নিবে, কিন্তু এটা ছাড়া তো এখন কোনো উপায়ও নেই। এই কমজোর মানুষটা তো না হলে তাদের জন্য বিপদে পড়বে। তাদের তো সাহায্য করতে চেয়েছিল এই মানুষটা, কিন্তু নিবরাস সে চুপ কেন, কিছু বলছে না কেন? তাহলে কি নিবরাস কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, তার উপর ছেড়ে দিয়েছে সব সিদ্ধান্ত? ভাবনার মধ্যে আটকে যায় নূর। নিবরাস তীক্ষ্ণ চোখে পরখ করে নূরের ঘর্মাক্ত মুখের আদল। সিদ্ধান্ত নিতে পারছে না তার সানফ্লাওয়ার। সে ওষ্ঠজোড়া আলগা করতেই নূর জোরালো কণ্ঠে বলল, আমরা রাজি, আপনারা আপনাদের কাজ শুরু করুন। 1 সেকেন্ডের জন্য থমকে যায় নিবরাস। আমরা রাজি, এই কথাটা কিছু ছিল যার জন্যে চারপাশের বাতাস স্তব্ধ হয়ে গেছে। তার শ্বাস রোধ হয়ে আসতে লাগলো। ঠিক এই মুহূর্তে নিবরাসের ঠোঁটে এক চিলতে হাসি খেলে যায়। কোনো দ্বিধা নেই, কোনো সংশয় নেই সেই হাসিতে। মুহূর্তেই আবার মিলিয়ে যায় তার অধরের ওই চমৎকার হাসি। এই মেঘে ঢাকা আকাশ, বৃষ্টির ফোঁটা আর নিস্তব্ধ হাওয়া ছাড়া কেউ দেখতে পেল না সেই হাসি, এমনকি নিজেও না। নিবরাসের কণ্ঠ গম্ভীর স্থির, বলে ওঠে, তাহলে শুরু হোক। নূর নিস্তব্ধ হয়ে বসে আছে খাটের এক কোণে, গায়ে এখনো ওই মহিলার দেওয়া সুতির শাড়িটা। নিবরাস ঘরে এসেছে। দরজাটায় খিল দিয়ে এক পলক নূরের দিকে তাকায় সে। হাঁসফাঁস লাগছে তার, কেমন যেন অস্থিরতা করছে শরীর। আচ্ছা, এটা অস্থিরতা নাকি নিখাদ এক উন্মাদনা? সে তার নূরকে, তার সানফ্লাওয়ারকে সারা জীবনের জন্য নিজের করে পেয়েছে, এই জন্যেই কি এত অস্থিরতা শরীরে? নিবরাস এই অবস্থার নাম জানে না, জানতে চায় না সে। সত্য সবসময় যুক্তির ঊর্ধ্বে থাকে, আর সত্য হলো নূর এখন তার হয়ে গেছে, তার বউ। হ্যাঁ, নিবরাস আহমেদ খানের বউ। যেমন করেই হোক হয়েছে, নূর শুধু তার হয়েছে। তার ভালোবাসা, তার সানফ্লাওয়ার এখন তার অস্তিত্বের এক অবিচ্ছেদ্য অংশ, শুধুই তার। আপন মনে বিড়বিড় করতে করতে নিবরাস ধীর পায়ে খাটের কাছে এসে দাঁড়ায়। এতক্ষণ ধরে সানফ্লাওয়ারকে দেখার জন্য তার হৃদয়টা ছটফট করছিল, যেন বালুকা বেলায় পথ হারানো এক তৃষ্ণার্ত পথিক সে। অবশেষে এখন এক নজর নূরকে দেখার পর তার মনে হচ্ছে যেন শুষ্ক মরুর বুক চিরে হঠাৎ বৃষ্টির মিষ্টি স্পর্শ এসে পড়েছে। এই দেখায় শুধু শান্তি, প্রশান্তি আর অপার পরিতৃপ্তি। নিবরাসের উপস্থিতি নূর আরো আগে টের পেয়েছে। ইচ্ছে করেই সে তাকায়নি তার দিকে। তাকিয়ে কি বলবে সে? আদেও কি এখন কোনো কথা আছে তাদের? নিবরাসের সামনে দাঁড়িয়ে এক অদ্ভুত লজ্জাবোধে আচ্ছন্ন নূর। সিদ্ধান্ত নেওয়ার সেই মুহূর্তে সে নিবরাসের মতামত নেওয়ার প্রয়োজন মনে করেনি। সময়ের দাবিতে একাই এগিয়ে গিয়েছিল, নিজেই নিয়েছে সিদ্ধান্ত। অথচ নিবরাস তাতে দ্বিধাহীন সম্মতি জানিয়েছিল, শুধুমাত্র কিছু নিরীহ প্রাণ রক্ষার দায়ে। নূরের একদিক থেকে খারাপ লাগা কাজ করলেও যে ভালো লাগা কাজ করেনি এমনটা না। নিবরাসকে সে মনে মনে পছন্দ করত, অথচ নিজের হৃদয়ের অলিন্দে জমে থাকা অনুভূতিগুলো প্রকাশের সাহস কখনোই সঞ্চয় করতে পারেনি। এই নীরব দ্বিধার মধ্যে এখন হঠাৎ করে বিয়েও হয়ে গেল। সে তো আদেও জানে না নিবরাস কি তাকে পছন্দ করে, নাকি শুধু এই মানুষগুলোকে বাঁচানোর জন্য বিয়ে করেছে। তার ভাবনার বিচ্ছেদ ঘটিয়ে হঠাৎ নিবরাস তার কাছে এসে বসে। ধ্যান ভাঙে নূরের। ডাগর ডাগর আক্ষি যুগল তুলে শীতল দৃষ্টি নিক্ষেপ করে নিবরাসের দিকে। নিবরাস তার দিকেই তাকিয়ে চোখে চোখ মিলিত হলো তৎক্ষণাৎ। সে আবার তার দৃষ্টি নামিয়ে নেয়। এভাবে ধরা পড়ে যাওয়ায়ও দমে গেল না নূর। আর চোখে আরো একবার নিবরাসের দিকে তাকায়। কি অদ্ভুত, নিবরাস এখনো তার দিকে তাকিয়ে। কি করেছে কি সে? এভাবে তাকিয়ে আছে কেন? বউ, হঠাৎ করে পুরুষালী ভারী গম্ভীর কণ্ঠ কানে আসতেই কেঁপে ওঠে নূর। মস্তিষ্ক সহ শরীর কিছুটা অবশ হয়ে আসলো। সে কাঁপা কাঁপা হৃদয়ে ধীর লয়ে আঁখি চোরা তুলে নিবরাসের দিকে তাকায়। একটা চাপা মুগ্ধতা তার দৃষ্টিতে। বউ, এটা যে শুধু একটা শব্দ নয়, এই ডাকটার সাথে মিশে আছে হাজারো দায়িত্ব আর ভালোবাসা।
ভালোবাসা নাকি শুধু দায়িত্ব? যদি দায়িত্বই হয় তাহলে কি নিবরাজ জানে এই একটি শব্দ কিভাবে তার হৃদয়ের নিভৃত কোণে এক তরঙ্গের ঢেউ তুলেছে? সে কি জানে এই ডাকের প্রতিধ্বনি তার অস্তিত্বের প্রতিটি শিরায় শিরায় মিশে গিয়ে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছে? নূরের এমন উদাসীনতা নিবরাজের মোটেও পছন্দ হলো না। নূর উদাসীন কেন? বিয়ে করেনি সে খুশি না? তার মানে কি নিবরাজকে স্বামী হিসেবে পেয়ে নূর খুশি হতে পারেনি? এই জন্যেই এমন নিস্তব্ধতা? নিবরাজের যখন হাজারো কুচিন্তার মাঝে ডুবে নিজের রাগ বাড়াতে লাগলো, তখনই নূর রিনরিনিয়ে বলে ওঠে, সরি। নিবরাজ নিজের ধ্যান থেকে বের হয়। নূরের গলার আওয়াজ পেতেই তার সমস্ত রাগ গায়েব হয়ে যায়। তবে সে যে এতক্ষণ ধরে রাগ পুষছিল তা নূরকে বুঝতে না দিয়ে বলে, সরি কেন? আসলে ওই সময় আমি একাই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনার মতামত নেয়ার প্রয়োজনও মনে করিনি, তার জন্য। নূরের কথায় নিবরাজ মনে মনে কিছুটা হাসলো। সানফ্লাওয়ার ভেবেছে সে এই বিয়ে নিয়ে নারাজ। সত্যি তার ফুল খুব বোকা, কিন্তু এই বোকামিতেই তো সে মুগ্ধ। এই সরলতাই তো তাকে আচ্ছন্ন করে রাখে সব সময়। এমন নির্ভেজাল সহজ সরল ভাবই তো নূরকে সবার থেকে এক আলাদা করে তুলেছে, তার কাছে আরো স্পেশাল করেছে। সে বলল, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো সেটা মেনে আমি বিয়ে করিনি। আমার ইচ্ছা না থাকলে এই বিয়ে কখনই হতে পারতো না। নিবরাসের ভারী কণ্ঠস্বর। নূর ভ্রুকুচকে তাকায়। তাহলে কি নিবরাসের এই বিয়েতে সত্যি ইচ্ছে ছিল? তাহলে কি নিবরাস তাকে না, এখন আর এসব ভাবতে চাই না নূর। এই সব কথা পরেও ভাবা যাবে, এখন সময় নেই। বাবা এখন কি অবস্থায় আছে কে জানে, তার টেনশনে বোধহয় মরে যাচ্ছে। জেসমিন কি একা বাবাকে সামলাতে পারছে? নূর কিছু না ভেবেই নিবরাসকে বলল, আমার ব্যাগটা কোথায় আপনি দেখেছেন? নিবরাস নূরকে প্রাণ ভরে দেখছিল। নূরের হঠাৎ এমন সিরিয়াস ভঙ্গিতে কথা বলা তার পছন্দ হয়নি। কোথায় নিবরাস এখন তার সাথে কয়েকটা প্রেমময় বাক্য বলবে, তাকে জড়িয়ে ধরে উত্তপ্ত বক্ষ শীতল করবে, তার সময় না দিয়ে নূর ব্যাগ কোথায় তা জানতে চাচ্ছে। মেজাজ খারাপ হলো নিবরাসের। তরতর করে আবার রাগ উঠতে লাগলো। ব্যাগ কোথায় সেটা আমি কি করে বলবো? তোমাকে শুধু রাস্তায় পেয়েছি তাই নিয়ে এসেছি। আর এই ভদ্রলোক সামনে পড়ায় আমাদের ওনার বাড়িতে নিয়ে এসেছেন। গম্ভীর কণ্ঠ নিবরাসের। নূর বুঝলো নিবরাস তার উপর বিরক্ত হয়েছে, কিন্তু কিছু করার নেই। এখনো অনেক প্রশ্নের উত্তর সে জানে না, এগুলো জানতে হবে এখন। তবে তার আগে একটা কাজ করতে হবে। নূর মনে মনে শ্বাস নিয়ে কয়েকবার ঢোক গিলে গলা ভিজিয়ে নিল। অতঃপর নিবরাসের দিকে তাকিয়ে মৃদু কোমল কণ্ঠে বলল, ব্যাগের মধ্যে আমার মোবাইলটা ছিল। বাবার না জানি এখন কি অবস্থা, চিন্তা হচ্ছে খুব। আপনি কি আপনার মোবাইলটা একটু দিতে পারবেন আমায়? নিবরাসের মেজাজ আরো চড়া হলো। বাবা, বাবা আর বাবা, বিরক্তিকর। সে এখনো তার সাথে আছে, ঠিক তার পাশে। তার সঙ্গ থাকলে আর বাবার কি দরকার? বাবা তো আর মরে যাচ্ছে না। নিবরাসের মনের গভীরে এক অপ্রকাশিত প্রবল যুদ্ধ শুরু হলো। সে নিজের রাগকে সংযত করার চেষ্টা চালালো বারে বারে। সানফ্লাওয়ারের সামনে রাগলে চলবে না, এতে সানফ্লাওয়ার ভয় পাবে, পরে তাকে ছেড়ে চলে যাবে। এটা সে কিছুতেই হতে দিবে না। নিবরাস নিজেকে সংযত করে একটুখানি হাসার চেষ্টা করলো। মিথ্যে সেই হাসি। পকেট থেকে মোবাইলটা বের করে নূরের হাতে দিয়ে বলল, বাবা নাম্বার জানো? নিবরাসের মুখে বাবা ডাকটা শুনে আশ্চর্য বনে গেল নূর। মনে মনে খুশিও হলো কিছুটা। আলতো হেসে নিবরাসের দিকে তাকিয়ে মাথা নেড়ে সম্মতি দিল যে হ্যাঁ জানি। নিবরাস ফোনটা এগিয়ে দেয় নূরের দিকে। নূর মৃদু হেসে ফোনটা হাতে নিলে দেখতে পায় ফোন লক করা। সে সজাগ দৃষ্টিতে তাকায় নিবরাসের দিকে, বলে, পাসওয়ার্ড? নিবরাস হাতের ঘড়িটা খুলতে খুলতে বলে, মাই সানফ্লাওয়ার। সবগুলো ক্যাপিটাল লেটার দাও। এক মুহূর্ত থমকে যায় নূর। তার গলা শুকিয়ে মরুভূমির তপ্ত বালুকণার রূপ ধারণ করেছে। সানফ্লাওয়ার, যাকে নিবরাস আহমেদ খান ভালোবাসে? নূর কিছু বলল না, তবে মনে মনে কষ্ট পেল খুব। মোবাইলটাই বাবার নাম্বার ডায়াল করে ফোন লাগালো সে, কিন্তু ফোন গেল না। একবার, দুইবার, তিনবার সে ব্যর্থ হলো। মনে মনে শান্তির হাসি হাসে নিবরাস। সে জানতো এখানে এই পাহাড়ি এলাকায় এক ফোঁটাও নেটওয়ার্ক নেই, তাই তো নির্দ্বিধায় ফোনটা সানফ্লাওয়ারের হাতে দিয়েছে।
নূর হতাশ হয়ে মোবাইলটা আবার নিবরাসের হাতে দিয়ে দেয়। নিবরাস না জানার ভান ধরে বলল। কথা বলবে না? নূর বসে খাটের একপাশে হেলান দিয়ে হতাশ কণ্ঠে আওড়ায়। নেটওয়ার্ক বোধহয় নেই, কল যাচ্ছে না। নিবরাস নিজের সাজানো আবেগ দেখায়, মৃদু উদ্বিগ্ন কণ্ঠে বলে। কল করে কথা বলতে পারলে ভালো তো, অ্যাটলিস্ট উনি টেনশন তো করতেন না। নিবরাসে এমন চিন্তা ভাবনা দেখে নূরের মনে প্রশান্তি কাজ করে। মনে মনে বলে ওঠে, আপনি অন্যদের মতো নন নিবরাস। আমি ভেবেছিলাম আপনার হয়তো অনেক ইগো, কিন্তু আপনি তার উল্টো। মানুষের কথা ভাববার শক্তি আপনার আছে। আপনি আমায় ভুল প্রমাণ করে দিয়েছেন। নূরের আকাশ কুসুম ভাবনার মাঝে নিবরাস গিয়ে নূরের পায়ের ওপর শুয়ে পড়ে। আচমকা পায়ে নিবরাসের মাথার স্পর্শ পেয়ে নূর বিস্ময়ে তাকালো তার দিকে। নিবরাসের মাথার স্পর্শে তার শরীর কেমন যেন শিরশির করে উঠল। পাগুলো ভারী হয়ে গেছে ইতিমধ্যেই, স্নায়ুগুলো কাঁপতে শুরু করেছে। নিবরাস বুঝতে পেরেছে নূরের অবস্থা। সে নূরের শরীরের কাঁপন টের পাচ্ছে। সে তো এটাই চায়। মনে মনে নিজের সফলতা নিয়ে হাসে নিবরাস, ভাবে, তবে মুখে বলে, তোমাকে আমার সানফ্লাওয়ারের কথা বলেছিলাম। নূরের এতক্ষণের জমে থাকা সব অনুভূতি নষ্ট হয়ে যায় নিবরাসের এই একটি কথায়। সানফ্লাওয়ার, এই সানফ্লাওয়ারের কথায়। কে এই সানফ্লাওয়ার যার কথা নিবরাসের ঠোঁটের আগায় এসে থাকে? ঠোঁটে, কফি মগে, এমনকি পাসওয়ার্ড পর্যন্ত ওই সানফ্লাওয়ারের নামে। বিরক্ত লাগলো নূরের। সে নিবরাসকে পায়ের উপর থেকে ওঠানোর জন্য মোচড়ামোচড়ি শুরু করে দিয়েছে। নিবরাস নূরের এমন কাণ্ডে মনে মনে হাসে, কিন্তু মুখে গম্ভীর ভাব ফুটিয়ে বলে, রিল্যাক্স, মোচড়ামোচড়ি করো না, আমি শুয়েছি। এখন বলো, সানফ্লাওয়ার কি জানো? নূর নির্বিকার কণ্ঠে বলে, না, জানি না। আমি কি করে জানবো আপনার প্রেমিকা কে? নিবরাস আলতো হাসে। বাম হাতটা বাড়িয়ে নূরের হাতটা আঁকড়ে ধরে ধীরে ধীরে বুকের উপর টেনে নিয়ে আসে। চমকায়িত হয় নূর। নিবরাসের হার্টবিটের কত স্পিড, কত দ্রুত বেগে তারা দৌড়চ্ছে। নিবরাস তার বুকের সাথে আরো জোরে চেপে ধরে নূরের হাত। তারপর বলে ওঠে, চলো তোমাকে আমার সানফ্লাওয়ারের সাথে দেখা হওয়ার কথা বলি। মনোযোগ দিয়ে শুনবে কিন্তু। নূর এবার আর হাত টেনে আনে না নিবরাসের বুকের ওপর থেকে। নূর শান্ত হয়ে বসেছে দেখে নিবরাস বলে ওঠে, এটা শুধু গল্প নয়, এটা আমার ভালোবাসা খুঁজে পাওয়ার কথা। আমার অস্তিত্বের গভীরে প্রথিত এক ভালোবাসার সন্ধানের দলিল। যখন একাকিত্ব কাটাতে ঘর থেকে বেরিয়েছিলাম অজানায়, তখন সূর্যের কিরণের মতো সে আমাকে ছুঁয়েছিল। একলা বসে থাকা এক বিমর্ষ সাঁঝবেলায় যখন নিস্তব্ধতা আর একাকিত্ব আমায় নিঃশেষ করে দিচ্ছিল, তখন সে কোমল কণ্ঠ আমাকে জিজ্ঞেস করেছিল, তোমার কি মন খারাপ বিগ বয়? সেদিনই সেই ছোট্ট মেয়েটি আমার হৃদয়ের বদ্ধ দরজায় প্রথম কড়া নাড়ল। ক্ষতবিক্ষত হৃদয়, যেখানে আমার ক্ষতগুলোকে সবাই এড়িয়ে যেতে ব্যস্ত, সেখানে ওই পুচকে মেয়েটি সেই ঘাস স্পর্শ করলো। আমার অন্তর্গত ব্যথাগুলো যেন সে নিজের হৃদয় দিয়ে অনুভব করলো, যা আগে পৃথিবীর কেউ কখনো করেনি। নিবরাস থামে আর একটুখানি আঁকড়ে ধরে নূরকে। গম্ভীর চাপা কণ্ঠে বলে উঠল, মনে আছে তোমার আমাদের প্রথম দেখার কথা? নূরের চোখে ঘুম এসে ভিড় করেছে, তাও তার চোখগুলো বড় বড়। নিবরাস আবার বলে, তুমি সেদিন এক বিষাদময় ছেলের সাথে পরিচিত হয়েছিলে, যার হৃদয় ছিল শূন্যতায় ভরা। তার মাঝে কিছুই ছিল না, না ছিল মায়া, মমতা, না ছিল কারোর জন্য ভালোবাসা। সে শুধু মনের মাঝে দুঃখগুলো আপোষে পুষে রাখত। আর তখনই তুমি এসেছিলে নূর। আমার ক্ষতগুলোকে ছুঁয়েছিলে, অনুভব করেছিলে। তুমি ছাড়া এর আগে আমাকে কেউ কখনো জিজ্ঞেস করেনি তোমার কি মন খারাপ। কেউ জিজ্ঞেস করেনি, প্রয়োজনই মনে করেনি। তুমি সেদিন সূর্যের আলোর মতো আমায় আলো দিয়েছিলে। নেহাতে তুমি একটা পুচকি মেয়ে ছিলে, কিন্তু তোমার আত্মা ছুঁয়ে ফেলার ক্ষমতা ছিল। আমাদের সাক্ষাৎ বেশি দীর্ঘ হয়নি। যখন তোমার বাবা তোমাকে নিয়ে যাচ্ছিল, তখন তুমি নিজের হাতের সূর্যমুখী ফুলটা আমায় দিয়ে বলেছিলে, গুড বাই বিগ বয়, আমাদের আবার দেখা হবে খুব শীঘ্রই। আপনি তাহলে সেই বিগ বয়? জানেন আমি আপনার খোঁজে এসেছিলাম, আপনি আসেননি। নূর ঘুম ঘুম চোখ, অবাক কণ্ঠস্বর। নূরের কথায় নিবরাস আলতো হাসে, ক্ষীণ সেই হাসি। এই ক্ষীণ হাসি মুখে রেখেই বলে, আমি এসেছিলাম পরদিন সানফ্লাওয়ার, তুমি আসোনি। এরপর আমার ডাক এসে পড়েছিল, আমাকে চলে যেতে হয়েছে। তবে আমি যাওয়ার আগেই শহরে প্রতিজ্ঞা করেছিলাম, যে করেই হোক সানফ্লাওয়ারকে আমি নিজের করব, একবারের জন্য। দেখো আমি আজ তাই করছি। ভাগ্য সহায় হয়েছে, আমি তোমাকে আমার করে পেয়েছি।
নিবরাস হাস্য উজ্জ্বল চেহারায় নূরের দিকে তাকায়। নূর আধো আধো ঘুমে হু হু করছে আর বিড়বিড় করে কিছু বলছে। নিবরাস একটুখানি উঠে নূরের মুখের কাছে যায় শোনার জন্য। ও বিগ বয়, হ্যাঁ বিগ তো সানফ্লাওয়ার আমি নিজেই। নিবরাসের মুখে খুশির ঝলক বয়ে যায়। নূরের মাথা সোজা করে বালিশে দিয়ে সে আবার শুয়ে পড়ে নূরের পায়ের উপরে। মুখ গুজে দেয় নূরের মেদহীন পাতলা উদরে। আষ্ঠে পৃষ্ঠে নূরের কোমর জড়িয়ে ধরে বিড়বিড় করে বলে ওঠে, ভাগ্য সব মানুষের সহায় হয় না, যখন সহায় হয় না তখন সেটা ছিনিয়ে নিতে হয়। সময় কিছুক্ষণ গেল নিবরাসের নিস্তব্ধতায়। সে এখনো মুখ গুজে আছে নূরের পাতলা উদরে। ক্ষণে ক্ষণে চুমুতে ভরিয়ে দিচ্ছে নূরকে। বাহিরে এখন আর গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে না, তবে বাতাসের শো শো শব্দ হচ্ছে। মোমের আলো ফুরিয়ে এসেছে। হলদেটে ভাবটা আর একটু পর কেটে যাবে। নিবরাস মাথা তুলে একবার নূরের দিকে তাকায়। হলদেটে আলোয় নূর একদম চকচক করছে। নাকের ডগায় ছোট ছোট ঘাম জমেছে, আর নিবরাসের মনে জমেছে সেই ঘামের জন্যে হিংসা। সে হাত বাড়িয়ে সেই ঘাম মুছে দেয়, কিন্তু সে আবার শুতে নিলে কাঁধ থেকে নূরের আঁচল কিছুটা পড়ে যায়। তৎক্ষণাৎ নিবরাসের চোখ যায় সেখানে। নূরের গ্রীবাদেশীয় নিম্নভাগ স্পষ্ট নিবরাসের চোখে। নিবরাস আগুন চোখে সেদিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, অতপর তর্জনী আঙ্গুল দিয়ে ছুঁয়ে দেয় নূরের গ্রীবা। তপ্ত মরুভূমির ন্যায় শুকিয়ে খা খা তার হৃদয়। আগুনে জ্বলছে সব কিছুতে। বাতাসও গনগনে, জলের দেখা নেই। তৃষ্ণার্ত পৃথিবী যেন পিপাসের চিৎকারে কাঁদছে। শুধু অপেক্ষায় এক প্রাণদায়ী বাড়িধারার। নিবরাসের গলা শুকিয়ে কাট কাট। নূরকে এমন উন্মুক্ত দেখে অধৈর্য হয় সেই বোকা। আঁচল সে একটানে সরিয়ে ফেলে। সে বোকা নয়, নূরের কাঁধ থেকে সরে আসা শাড়ির আঁচল সে একটানে সরিয়ে ফেলে। উন্মুক্ত হয় নূরের সম্পূর্ণ বক্ষ আর উদর। নিবরাস কিছুক্ষণ কাতর চোখে তাকিয়ে থাকে নূরের লতানো পাতলা শরীরটার দিকে। বাঁকা হেসে হিস হিসিয়ে বলে, পারফেক্ট। ভোরের আলো ফুটতেই ঘুম ভেঙে গেল নূরের। চোখ মুখ কুচকে আড়ামোড়া দিতে দিতেই চারিদিকে চোখ বোলালো। গতকালকের তুলনায় আবহাওয়া বোধহয় ভালো। বৃষ্টি হচ্ছে না এখন। চালের ফাঁক দিয়ে উষ্ণ আলো ভেতরে প্রবেশ করছে। বোঝাই যাচ্ছে সূর্যমামা আজ অনেক মুড নিয়ে আছে। আজকে আর মেঘকে আকাশে জায়গা করতে দিবে না। নূর বড় একটা হাই তুলে একটু নড়ে চড়ে বসতে গেল, কিন্তু পারল না। নিচের দিকে লক্ষ্য করতেই তার মাথায় আকাশ ভেঙে পড়ল। নিবরাস তার কোমরের কাছটায় মাথা গুজে শুয়ে আছে, আর হাত দুটো দিয়ে তাকে এমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে, মনে হচ্ছে যেন ছেড়ে দিলে সে কোথাও পালিয়ে যাবে। নূর একটু নড়ে চড়ে ওঠে। শাড়ির আঁচলটা তার বুক থেকে সরে গড়াগড়ি খাচ্ছে নিবরাসের সুঠাম দেহটার নিচে। একরাশ লজ্জা এসে নূরকে ঘিরে ধরল। তার শরীর প্রায় উন্মুক্ত, শাড়ির কুচি টুচি খুলে একাকার। নিশ্চয়ই কাল রাতে ঘুমের মধ্যে বেশি তিরিং বিরিং করেছিল, তাই এমন হয়েছে। না জানি নিবরাস তাকে এই অবস্থায় দেখেছে কিনা। এক রাশ লজ্জা আর একটুখানি সাহস নিয়ে সে নিবরাসকে সরাতে চায়। উদ্দেশ্য নিবরাসের বুকের নিচের থেকে তার শাড়ির আঁচল বের করে আনা। এই আধা খোলা শাড়ি নিয়ে সে কিছুতেই নিবরাসের সামনে আসতে পারবে না। নূর যে কোনো মতে গুছিয়ে শাড়িটাকে একটু টান দিবে, অমনি নিবরাস নড়ে চড়ে ওঠে। আরো শক্ত করে জড়িয়ে ধরে তাকে মুখ গুজে দেয় নূরের নরম সরম উদরে। ঘুম ঘুম ভাঙা গলায় বলে ওঠে, ডোন্ট মুভ সোনা, ঘুমাতে দাও। সবে নূর একটু হালকা হচ্ছিল, কিন্তু পুনরায় নিবরাসের এমন স্পর্শ পেয়ে সে একেবারে স্থির হয়ে যায়। নিবরাসের ওষ্ঠ তার উদর ছুঁয়েছে। ঘুম ঘুম ভাঙা গলায় বলা প্রতিটি কথা উচ্চারণের সাথে সাথেই ওষ্ঠের সংঘর্ষ হয়েছে তার মসৃণ পেটে। নূরের শ্বাস রোধ হয়ে আসে। পায়ের তালুগুলো কেমন যেন শিরশির করেছে। পেটের মধ্যে হাজারো প্রজাপতি উঠতে শুরু করে দিয়েছে ইতিমধ্যেই। আর নড়ল না সে, যেমন ছিল তেমন করেই বসে রইল। নিবরাসকে আলতো করতে গিয়ে আরো কঠোর করে দিয়েছে সে। কিছুক্ষণ আগে তো আরো নরম ভাবে জড়িয়ে ধরে ঘুমাচ্ছিল নিবরাস, কিন্তু
এখন সে আরো শক্ত করে জড়িয়ে ধরেছে। নূর অপেক্ষা করতে শুরু করলো নিবরাস নিচু থেকে কখন তাকে ছাড়বে। আর যখনই নিবরাস তার থেকে একটু সরবে তখনই সুযোগ বুঝে সে এখান থেকে কেটে পড়বে। নিজের পরিকল্পনায় হাসলো নূর। এতে করে নিবরাসের সামনে অন্তত এই অর্ধ খোলা শাড়ি নিয়ে লজ্জায় পড়তে হবে না। দরজাটার দিকে তাকিয়ে মনে মনে বলে, না জানি মানুষগুলো কি ভাবছে, নিশ্চয়ই তারা আমাদের উপর ভীষণ বিরক্ত। আমাদের জন্য কত ঝামেলায় পড়তে হয়েছে তাদের। কাল রাতের পর থেকে তো আর ডাকতেও আসেনি। কাল রাতের কথা মাথায় আসতেই মনে পড়ে যায় কাল রাতে নিবরাসের বলা কথাগুলো। সে তো ভুলেই গেছিল। আলতো হাসি ফুটে ওঠে তার ঠোঁটে। নিবরাসকে যে সে ভুলে গেছে এমন না, মনে আছে তার। তবে তাদের মাঝে কি কথা হয়েছে তা অবশ্য ভুলে গেছে নূর। তখন এই গৌরবর্ণের পুরুষটি এখনকার মতো সুঠাম দেহে ছিল না, আরো হ্যাংলা পাতলা ছিল। কথা বলেনি তার সাথে, হয়তো ইগো ছিল অনেক, অবশ্য এখনো আছে। প্রথম দিন এসেও নূরের সাথে কথা বলেনি, মনে হয়েছে যেন চিনেও না। কোসমিন কালেও সে দেখেনি, এমন একটা ভাব করেছিল। আর এখন বিয়ে করে বসে আছে। হাসি আসে নূরের, আলতো হাতে ছুঁয়ে দেয় নিবরাসের চুল, আঁকি বুকি করতে থাকে। মনে আরাম লাগে নূরের। চুলে হাত বুলানোর এক মুহূর্তেই নূরের চোখ যায় নিবরাসের পাশে রাখা মোবাইলটায়। একটু ঝুঁকে হাতে নেয় সেটা। পাসওয়ার্ড চেপে মোবাইলটার লক খুলতেই আধো হাসে সে। সানফ্লাওয়ার? নিবরাস কি তাকে আদর করে বুঝি এমন নাকে ডাকে? ভাবতে ভাবতেই নূর লক খুলে বাবার নাম্বারে ফোন চাপলো। ঠিক তখনই বিদ্যুতের গতিতে মোবাইলটা ছিনিয়ে নেয় নিবরাস। ঘটনাটা এত দ্রুত ঘটলো যে নূর কিছু ভাবার সুযোগই পেল না। সে এক মুহূর্তের জন্যে ভেবেছে মোবাইলটা বুঝি হাত থেকে পড়ে যাচ্ছে। চকিত হয় নূর। নিবরাসকে সজাগ দেখে জলদি শাড়ির আঁচল বুকে জড়ালো সে। এতক্ষণে নিবরাস একেবারে টান টান হয়ে বসেছে। তাকে দেখে নূর শাড়ির আঁচল বুকে টেনেছে, এই ব্যাপারটা তার একদমই পছন্দ হয়নি। সে নূরের স্বামী, তাকে দেখে কেন নূরকে শাড়ির আঁচল বুকে টানতে হবে? নূরের তো উচিত ছিল ঘুম থেকে উঠে তাকে কয়েকটা চুমু খাওয়া, তাকে একটু জড়িয়ে ধরে শুয়ে থাকা। তা না করে নূর শাড়ির আঁচল টেনেছে। লজ্জা পাচ্ছে। তার সামনে কিসের এত লজ্জা নূরের? তার অধিকার আছে নূরকে উন্মুক্ত দেখার। বিবস্ত্র দেখলেও তো তার পাপ হবে না, এমনকি সে সমস্ত শরীর ছুঁয়ে দিলেও না। নূর আপাতত নিবরাসকে ঠিক বুঝে উঠতে পারছে না। নিবরাস তো ঘুমেছিল, তাহলে এত জলদি উঠলো কিভাবে? নূর আর একটু ভালো করে নিবরাসের দিকে তাকায়। ভ্রু চোরা কুঁচকে আছে তার। আচ্ছা, নিবরাস কি কোনো কারণে রেগে আছে? কিন্তু কি কারণে? সে তো এমন কিছুই করেনি। বরং নিবরাসের ঘুম ভেঙে যাবে ভেবে এতক্ষণ এভাবে আধখোলা শাড়ি পরেই বসেছিল। এই কারণে কি রেগে গেছে নিবরাস? এভাবে বসে থাকা কি উচিত হয়নি? কারো মোবাইল হাতে নিতে গেলে যে তার অনুমতি নিতে হয় জানো না? তোমার বাবা তোমাকে ম্যানার শেখায়নি? হঠাৎ করে নিবরাসের এমন ছাঁচালো কথা শুনে নূরের ধ্যান ভাঙে। নিবরাসের অপ্রত্যাশিত এই তেতো কথাগুলো মুহূর্তেই তার ভাবনার জগৎকে এলোমেলো করে দেয়। নূর কিছু বলতে চায়, কিন্তু শব্দগুলো যেন গলায় আটকে আসছে তার। বুকের গভীরে এক চাপা ভার অনুভব করে সে। সকাল সকাল নিবরাস থেকে এমন কথা মোটেও আশা করেনি। নিবরাস কি ভুলে গেছে তাদের বিয়ে কেমন করে হয়েছে? তার কি একটু কোমলভাবে নিজেকে উপস্থাপন করা উচিত ছিল না? তৎক্ষণাৎ মাথায় আসে বাবার বলা একটা কথা, দোষ থাক আর না থাক, সরি বললে মানুষের সম্মান কমে যায় না, বরং এতে বিপরীতের মানুষটাকে দমানো যায়। তাই নূর ধীর গলায় বলল, আর না বলে ধরবো না, সরি। এই এক টুকরো কথায় নূরের অপরাধী স্বর, মাথা নিচু করে আছে সে। নিবরাস ভালো করে তাকায় নূরের মুখের আদলে, তবে কিছু বলে না। নূর নিবরাসের উত্তরের আশায় ছিল, ভেবেছিল কিছু বলবে সে। তবে নিবরাসকে চুপ দেখে সে আবার বলে, আপনি ঘুমেছিলেন তাই জাগাতে পারিনি। আমি আসলে বাবাকে কল দিতে যাচ্ছিলাম, সারা রাত আমাকে নিয়ে টেনশন করেছে বোধহয়। নূরের মুখে আবার বাবার কথা শুনে এবার আর নিবরাস আর নিজেকে সামলাতে পারল না। কথার মাঝখানে কঠিন স্বরে বলে উঠল, শাট আপ। নিবরাসের এমন উচ্চ আওয়াজে নূর কাঁপুনি দিয়ে ওঠে। সে একটা কথা বলছিল, ভাবনার জগতে ছিল। হঠাৎই এমন তীব্র কণ্ঠ শুনে করুণ চোখে নিবরাসের দিকে তাকায় সে। নিবরাস তার দিকে কঠিন দৃষ্টি রেখে বলে ওঠে,
তোমার মুখে আমি আর একটা সিঙ্গেল ওয়ার্ডও শুনতে চাই না। সারাক্ষণ বাবা বাবা আর বাবা, বাবা এটা করবে, বাবা ওইটা করবে, বাবা টেনশন করবে, আর বাবার টেনশন সামলাতে গিয়ে তুমি সকাল সকাল আমার মোবাইল হাতে নিয়ে নিয়েছো। নূরের খুব কান্না আসে। কেউ কখনো এত কঠোরভাবে তার সাথে কথা বলেনি, বাবাও না। নূর চাপা ক্ষীণ কণ্ঠে বলে ওঠে, আপনার আমার কি আলাদা? প্রশ্নবিদ্ধ চাহনি তার। নিবরাস জবাব দেয় না। খাটের উপর থেকে নেমে গিয়ে দরজার খিল টেনে খোলে। এই মুহূর্তে সে নূরের সামনে থাকতে চায় না। এই রাগ কন্ট্রোল করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। সে চায় না নূর তার রাগের সম্মুখীন হোক। সে সানফ্লাওয়ারকে শুধু তার ভালোবাসা দেখাতে চায়। লম্বা লম্বা পায়ে বের হতে গিয়েও থামে নিবরাস। পেছনে একবার নূরের দিকে তাকিয়ে ঠান্ডা স্বরে বলল, আমার সামনে তুমি শাড়ি খুলে উলঙ্গ হয়ে থাকলেও কোনো সমস্যা নেই, আমার দেখার অধিকার আছে। কিন্তু বাইরের লোকের সামনে শাড়ি প্রচুর সমস্যা, তাই জলদি শাড়ি বদলে নাও। মানুষের নজর তো শকুনের থেকেও তীক্ষ্ণ। লাস্টের দিকের কথাটা নিবরাস ধীরে বলার কারণে নূর শুনতে পায়নি। সে নিচের দিকে চেয়ে আছে। নিবরাস তার দিকে আরেকটু চোখ বুলিয়ে জায়গা ত্যাগ করলো। গুরুত্বপূর্ণ হিসাব নিকাশ সারতে হবে এখন। নিবরাস যাওয়া মাত্রই নূর দরজাটার দিকে তাকায়। মন খারাপ হয় তার, কিছুটা গুটিয়ে যায়। শাড়িটা কোনো রকম গুজে উঠে দাঁড়ায়। পায়ে ভীষণ ব্যথা অনুভব করলো। অ্যাক্সিডেন্টের কারণে পায়ে ব্যথা পেয়েছিল, তার উপর কাল আবার সারা রাত নিবরাস পায়ের উপর শুয়েছিল। মনে মনে বলল, আচ্ছা, মানুষটা এমন কেন? এত রাগ কেন শরীরে? রেগে গেলে বুঝি মানুষ বদলে যায়? এমন করে কড়া কড়া কথা বলে। কই বাবা আর জেসমিন রেগে গেলে তো কখনো এমন কথা বলে না। নূর নিজের মনে মনে নিবরাসের বিরুদ্ধে কয়েকটি কঠোর বাক্য উচ্চারণ করে খুঁড়িয়ে খুঁড়িয়ে সামনে এগিয়ে গেল। কাল পরনের জামা কাপড়গুলো শুকানোর জন্য দড়িতে মেলে দিয়েছিল ওই মহিলা। এখন এইগুলোই পরতে হবে। নিবরাস যদি এসে দেখে এখনো গায়ে শাড়ি জড়ানো, তখন আবার বকাবকি শুরু করবে। আর সে নিবরাসের সাথে এই মুহূর্তে কথাও বলতে চায় না। কঠোর মানুষ তার ভীষণ অপছন্দের, বিশেষ করে তারা যারা বউয়ের উপর কঠোরতা দেখায়। বাবু, আপনার কথা মতো সব করছে, 15 লাখের কমে নিব না। কিন্তু কথা তো ছিল 10 লাখ। কথা ছিল, কিন্তু সে মুহূর্তে আমার পোলাপাইন আসতে রাজি হচ্ছিল না। ওদের ডিমান্ড বাড়ছিল, সাথে কাজীরও। মাতব্বরের কথায় নিবরাস সামান্য হাসে। এরা এমনই, একটু দিলে পুরোটা খেতে চায়। লোভীর বাচ্চারা, শূকরের জাত। সে মনে মনে কথাগুলো আওড়ায়। নেহাত এদের কাজে লাগিয়ে বিয়েটা সম্পূর্ণ করেছে সে, না হলে এই শূকরের জাতগুলোকে এক পিস করে কেটে সে জলে ভাসিয়ে দিত। নিবরাস চোয়াল শক্ত করে মাতব্বর আর তার পেছনের চেলাদের দিকে তাকায়। সে টাকা নিয়ে কথা বলে ঝামেলা পাকাতে আসেনি। টাকা পয়সা হাতের ময়লা, আজ আছে তো কাল নেই। যদি টাকা দিয়ে নিজের পছন্দের জিনিসগুলো কিনতে না পারে, তাহলে এত টাকার কি প্রয়োজন? আর তাছাড়া সানফ্লাওয়ারকে নিজের করে পেতে 15 লাখ কেন 15 কোটি টাকা খসাতেও সে দ্বিধা করবে না। এখানে আসার কারণ অন্য। নিবরাস হঠাৎ পেছনের একটা ছেলেকে সামনে আসার ইশারা দিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, সামনে আয়। তার আওয়াজ পেতে ছেলেটি নিজের দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলল, আমি। নিবরাস হ্যাঁ বোধক মাথা নাড়তেই ছেলেটি মাতব্বরের পেছন থেকে বেরিয়ে সামনে এলো। ছেলেটি ঠিকঠাক ভাবে দাঁড়িয়েছে কি দাঁড়ায়নি, নিবরাস বিদ্যুৎ গতিতে তার পেন্টের পকেট থেকে একটা কলম বের করে সোজা ছেলেটির চোখে গেঁথে দিল। ছেলেটির এক গগন বিদারী চিৎকারে আঁতকে উঠল সবাই। কেউ ভাবেওনি নিবরাস হঠাৎ এমন একটা কাজ করবে। ব্যাপারটা এত দ্রুত ঘটল যে মাতব্বর ভয়ে এক পা পিছিয়ে গেল, সাথে তার চেলারাও। সবার চোখে ভয়। নিবরাসকে এখন ভয়ঙ্কর লাগছে। মনে হচ্ছে যেন কোনো সাইকো কিলার, যার এখন মানুষ মারার নেশা উঠেছে। প্রচন্ড নির্দয় লাগছে তাকে। কিভাবে হুট করে ছেলেটির চোখে কলম ঢুকিয়ে দিল? কোনো মানুষ কি পারে সজ্ঞানে এমন করতে? নিবরাস চোখ ঘুমের রং বদলে আলতো হেসে সবার দিকে একবার করে চোখ ঘুরিয়ে তাকায়।
ছেলেটি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েছে, কলমটা এখনো চোখে গেঁথে। নিবরাস এক হাঁটু ভেঙে ছেলেটির সামনে বসে, এক টানে কলমটি খুলে আনে চোখ থেকে। রক্ত ঝরছে। নিবরাস ছেলেটির মুখের কাছে এগিয়ে থুতনি চেপে ধরে হিসিয়ে বলে, তোর নজর আমার কাছে বিষের মতো লাগছিল কুত্তার বাচ্চা। আমার সব থেকে প্রিয় জিনিসটার দিকে তুই আরাম করে তাকিয়েছিলি কালকে। বিয়েটা হয়েছে বিধায় শাস্তি কম পেলি, না হলে তোর চোখ উপড়ে নিতাম আমি। ব্লাডি বাস্টার্ড। গিজগিজ করে কথা শেষ করে নিবরাস একদলা থুথু ছুঁড়ে মারে ছেলেটির দিকে। বিচ্ছিরি ভাবে বলে ওঠে, বুঝলে মাতবর, তোমার পোষাই বাচ্চা শুয়োরের চোখে আমি খুব খারাপ একটা জিনিস দেখেছিলাম কালকে। জানো কি? মাতব্বর ভয়ে ইতিমধ্যেই কাঁপছে। কি রূপ দেখছে সে? কম্পনরত গলায় সে জবাব দিল, কি? তোমার পোষাই শুয়োরের বাচ্চা কালকে আমার বাচ্চা বউটার দিকে কি সুন্দর নজর দিয়েছিল। কথাটা বলতে বলতে নিবরাসের চোয়াল শক্ত হয়। ছেলেটার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আর যে আমার পছন্দের জিনিসের দিকে এমন নজর দিয়েছে তার চোখ আমি উপড়ে ফেলেছি। সেই হিসেবে আমার সব থেকে পছন্দের জিনিসটার দিকে আবেদনময় দৃষ্টিতে তাকানোর শাস্তিতে কমই দিলাম। কি বলো? জি। মাতব্বরের এমন নাজেহাল অবস্থায় নিবরাস মনে মনে খুশি হয়, কেন জানা নেই, তবে ভীষণ আনন্দ লাগছে তার। পকেট থেকে চেক বইটা বের করে 20 লক্ষ টাকার একটা চেক ধরিয়ে দিল মাতব্বরের হাতে। গম্ভীর স্বরে বলল, 15 ডিমান্ড ছিল, 20 আছে। সারা গ্রামে মিষ্টি বিতরণ করবে, আমার বিয়ের মিষ্টি। আর এটার চোখ ঠিক করে নিস। ছেলেটার দিকে ইশারা দিয়ে বলে, অন্ধ হয়নি, কলম সাইডে লেগেছে। বিয়ে করতে সাহায্য করেছিস তাই বেঁচে গেলি, না হয় জ্যান্ত কবর দিতাম আমি। বাবু আপনি শান্ত হন, ওর ব্যবস্থা আমি করব। মাতব্বর নিবরাসকে সান্ত্বনা দিয়ে বলে। নিবরাস শান্ত হয় না। তেরিক্ষে মেজাজ তার, একবার চটে গেলে আর শান্ত হয় না। এখন শান্ত হওয়ার জন্য সানফ্লাওয়ারকে একটু জড়িয়ে ধরা দরকার, কয়েকটা চুমু খাওয়া দরকার সানফ্লাওয়ারকে, ছটফট করে শেষে। তবে আগের মেজাজ নিয়ে মাতব্বরকে বলে। গাড়ি চাবি? মাতব্বর এক পকেটে চেকটা রেখে অপর পকেট থেকে গাড়ির চাবিটা দেয় নিবরাসের হাতে। পান খাওয়া দাঁত সবগুলো মেলে দিয়ে বলে, একদম সাফ সাফাইয়া করে দিয়েছি বাবু, কিচ্ছু নেই একেবারে, সুগন্ধ আর সুগন্ধ। নিবরাস গাড়ির চাবিটা ভালোভাবে দেখে বলে। আমি ভেবেছিলাম তোমরা বোধহয় গাড়ি নিয়ে পালিয়ে যাবে। নিবরাসের এমন অহেতুক কথায় মাতব্বর কিছুটা হাসলো। মনে মনে নিবরাসকে বিয়াক্কেল উপাধি দিতেও ভুলল না সে। তবে মুখে বলল, বাবু একটা গাড়ি নিয়ে কি করব? আপনি না 15 লাখ টাকা দিতেন, দেখেন গাড়ি নিয়ে বাইকে গেলে কি এখন 20 লাখ টাকা পাইতাম। নিবরাস মাতব্বরের বোকামিতে হাসলো, চাবিটা পকেটে ঢুকিয়ে শটান হয়ে দাঁড়ালো। অতপর হস্কি কণ্ঠে বলল, মাতবর কে বানিয়েছে তোকে? খবের একটা। আমার গাড়িটার দাম 1.5 কোটি টাকা, নতুন ছিল, বেশি একটা চালাইওনি, নিলে নিতে পারতি, মালামাল হয়ে যেতে। ব্যাস চোয়াল ঝুলে গেল মাতব্বরের। 1.5 কোটি বলে একটা দীর্ঘশ্বাস ফেললো। সত্যি মাতব্বরটাকে কেউ বানায়নি, টাকার জোরে জুলুম করে হয়েছে। না হলে কি 1.5 কোটি টাকার গাড়ি রেখে 15 লাখ টাকার জন্য পড়ে থাকতো? সবই কপাল। নূর পড়েছে মহা ঝামেলায়। এই লোকের কি ঘন ঘন মুড সুইং হয়, নাকি বদ্ধ উন্মাদ সে? সকালেই তো এত রাগারাগি করে গেল তার সাথে। সামান্য মোবাইল ধরার অপরাধে তাকে যা নয় তাই বলেছে, এখন আবার তাকে জড়িয়ে ধরে আছে। এই পাগল লোকের অত্যাচারে এবার নূর পাগল হয়ে যাবে। কিছুক্ষণ আগে নূর ঘরে বসেছিল, ভাবছিল কিছু কথা। বাড়ির মহিলার আচরণ কাল থেকে আর কেমন যেন অন্য রকম। কত সুন্দর করে কথা বলেছে তার সাথে, কত আদর আদর করেছে তাকে। স্বামী কোথায়, স্বামীর সাথে রাতে ভাব হয়েছে কিনা, কত রসিকতা করে জিজ্ঞেস করেছে ওই মহিলা। একটা মানুষের এত পরিবর্তন কিভাবে? তার ভাবনার মাঝে কিছু একটা বিড়বিড় করতে করতে নিবরাস ঘরে এলো। চমকালো নূর, দেখেও না দেখার ভান করলো। মনে মনে পণ করলো কথা বলবে না সে, কিন্তু তার ভাবনায় এক গামলা জল ঢেলে নিবরাস সোজা তার কাছে চলে আসলো। অস্থির সে এক টানে নূরের হাত ধরে বলল, ফরগিভ মি, প্লিজ ফরগিভ মি সানফ্লাওয়ার, আই এম সরি। আর কখনো বকবো না তোমায়, সত্যি। আমাকে জড়িয়ে ধরো তুমি প্লিজ, আমার কষ্ট হচ্ছে খুব, তুমি জড়িয়ে ধরলে কষ্ট কমে যাবে, প্লিজ সানফ্লাওয়ার।
নূরকে জড়িয়ে ধরতে বলে জড়িয়ে ধরার সুযোগই দিল না নিবরাস। নূরের কিছু বুঝে ওঠার আগে সে হামলে পড়ে, আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে নূরকে। একের পর এক চুমু খেতে লাগে নূরের গলায় আর কাঁধে। 5 মিনিট যাবৎ নিবরাস তাকে এমন শক্ত করে জড়িয়ে ধরে আছে, সামান্য নড়তে পারছে না সে। নড়তে গেলে নিবরাস আরো শক্ত করে ধরছে। নিবরাসকে ছাড়ার জন্য বললে সে ছাড়ছে না। এসব কি ধরনের পাগলামি! নিঃশ্বাস বন্ধ হয়ে এসেছে তার। এইভাবে কেউ ধরে নাকি? মনে হচ্ছে কোনো পাথরের নিচে চাপা পড়ে তার শরীর পিষে যাচ্ছে। নূরের এখন ইচ্ছে করলো নিবরাসকে পাগল উপাধি দিতে। প্রথমে তার এমন অদ্ভুত আচরণ দেখে নূরও একটু জড়িয়ে ধরেছিল তাকে। অবশ্য কাজ হয়েছিল এতে। নূর জড়িয়ে ধরার পর বকবক একটু কমেছে নিবরাসের, তবুও তাকে ছাড়ার নাম নিচ্ছে না সে। ঠিক আগে যেমন করে ধরেছে এখনো তেমন করে চেপে ধরে আছে, পারছে না নূরের হাড়গুলো পিষে গুঁড়ো গুঁড়ো করে দিতে। নূর না পারছে এমন শক্ত শরীর থেকে ছাড়া পেতে, আর না পারছে একটুখানি নড়তে। সে তো এখনো ঝুলে আছে নিবরাসের ভরাট বক্ষের মধ্যেখানে। আরাম লাগছে না তার, দম বন্ধ লাগছে। নিবরাস তার সুঠাম পেশিবহুল বাহুর শক্ত আবরণে তাকে চেপে ধরে আছে। নিজের এমন ঝুলন্ত অবস্থা দেখে বাধ্য হয়ে নিজেকে ওরাং ওটাং ভেবে বসল সে। মনে মনে বলল, আল্লাহ রক্ষা করো, এই লোক কি পাগল হয়েছে? নূর এখন চুপচাপ বসে আছে নিবরাসের গাড়িতে, কথা বলছে না সে। নিবরাস গাড়িতে উঠেও কয়েকবার সরি বলে ফেলেছে। যদিও এখন সে নিবরাসের ওপর রেগে নেই, তাও কথা বলতে ইচ্ছে করছে না তার। এইদিকে নিবরাস তাকে পাগল করে দিচ্ছে। গাড়ি চালাতে চালাতে হুটহাট করে চুমু খাচ্ছে তাকে, চুলে ধরছে, গালে ধরছে, টিস করে কথা বলছে। একে তো বাসায় গিয়ে কি বলবে ভেবে পাচ্ছে না নূর, তার উপর আবার নিবরাসের এমন উদ্ভট পাগলামি। হঠাৎ নিবরাস নিজের ফোনটা এগিয়ে দেয় নূরের দিকে। নূর বিস্ময়ে তাকায়। এই কি সেই নিবরাস যে সকালবেলা ফোন ধরার অপরাধে তাকে যা নয় তাই বলে অপমান করেছিল? এমনকি ম্যানারলেস বলতেও কপটতা করেনি। নূর হাতে নেয় না ফোনটা। নিবরাস হাতটা আরেকটু এগিয়ে দিয়ে বলে, আমার উপর এখনো রাগ করে আছো শোনা? নূর কি বলবে ভেবে পেল না। আলগোছে ডানে বামে মাথা নাড়ল সে। মানে রাগ নেই। নিবরাস মোবাইলটাকে শক্ত করে ধরে হাতটা নূরের ঘাড়ের পেছনের দিকে দিয়ে নূরকে তার কাছে টেনে আনে। গাড়ির স্পিডটা হালকা কমিয়ে নূরের থুতনিতে চুমু খায়। তারপর ছেড়ে গাল টেনে বলে উঠলেন, রাগ করো না সোনা, আমার সোনা সানফ্লাওয়ার। জানি না সকালে ঘুম থেকে হঠাৎ করে কেন এত রেগে গিয়েছিলাম। মাথা ব্যথা ছিল, ভালো ঘুম হয়নি বোধহয় তাই। বাট আই সোয়ার, আমি বাবাকে এমন বলতে চাইনি। আমি মন থেকে সত্যি ওনাকে সম্মান করি। তুমি তো জানো সানফ্লাওয়ার, তাই না? নিবরাস নূরের সামনে নিজেকে এমন ভাবে প্রেজেন্টেশন করলো যেন সকালের জন্য সে সত্যি অনুতপ্ত। কথাই বলে মেয়েদের মন হাওয়াই মিঠাইয়ের মতো নরম তুলতুলে। হাওয়াই মিঠাই যেমন একটু পানির ছোঁয়া পেলে গলে যায়, মেয়েদের মনও ঠিক তেমন। একটু ভালোবাসা মাখা নরম কথা পেলে তারা আবেগে গা ভাসিয়ে দেয়, ভেসে যেতে চাই এই ভালোবাসায়। নিবরাস জানে নূরের মন কেমন, ঠিক কতটা নরম। তাই নূরের কাছে যত নরমভাবে নিজেকে প্রকাশ করতে পারবে নূর তার প্রেমে তত উন্মাদ হবে, তার ভালোবাসায় মরার জন্যে কাতরাবে, এক প্রকার নিজেকে সঁপে দিবে তার কাছে। তখন কোনো বাধা থাকবে না তাদের মাঝে, কেউ থাকবে না, শুধু থাকবে তারা দুজন। কল্পনাবদ্ধ কথাগুলো ভাবতেই মনে মনে হেসে ওঠে নিবরাস। নিবরাসের বিচলিত কণ্ঠ। সে নূরের কাছে এমনভাবে ক্ষমা চাচ্ছে যেন মস্ত বড় কোনো পাপ কাজ করে ফেলেছে সে। দেখেই বোঝা যাচ্ছে খুব সিরিয়াস, আর যেন প্রত্যেকটি কথা সে হৃদয়ের অন্তঃস্থল থেকে বলছে। নূরের খারাপ লাগে, একটা মানুষ রেগে না হয় কয়টা কথা বলে দিয়েছে। রাখতেই পারে, মানুষ তো। সে তো পড়ে পড়ে কুম্ভকর্ণের মতো ঘুমিয়েছে সারা রাত। আর নিবরাস সারা রাত বোধহয় ঘুম হয়নি, বলছে তো মাথা ব্যথা ছিল। তারও তো মাথা ব্যথা থাকলে জেসমিনকে কত কিছু বলে দেয়, কই সে তো এমন এত ইগো দেখায় না। নূর নিবরাসের মোবাইলটা হাতে নেয়, আলতো হেসে বলে ওঠে, আমি আর রেগে নেই, তবে হ্যাঁ রাগ করেছিলাম। আমার সাথে আগে কেউ কখনো এত বেশি রেগে কথা বলেনি।
আপনি প্রথম। আর এভাবে রেগে কথা বলবেন না। কেউ রেগে কথা বললে আমার কষ্ট হয়। নিবরাসের মনে মনে যে কি খারাপ লাগলো নূরের এই কথায়। সে প্রথম যে কিনা সানফ্লাওয়ারের সাথে জোরে রেগে কথা বলেছে। তৎক্ষণাৎ মনে মনে শপথ করে নিল জীবনে আর যাই হয়ে যাক সানফ্লাওয়ারের সাথে রেগে কেন সামান্য উচ্চ আওয়াজেও কথা বলবে না সে। সানফ্লাওয়ারের সাথে সবসময় ভালোবেসে মিষ্টি করে কথা বলবে। রাগ হলেও চুমু খাবে, অভিমান হলেও চুমু খাবে, যাতে রাগ হলেও আবার ভালোবাসা এসে এটাকে ঠান্ডা করে দেয়। নিবরাস সামান্য মাথা নিচু করে অপরাধী স্বরে আওড়ায়, আর কখনো রেগে কথা বলবো না, সত্যি। নূর খুশি হলো নিবরাসের কথায়। সত্যি নিবরাস অনেক ভালো মনের মানুষ। মন খুবই পরিষ্কার, কোনো ধরনের কুটিলতা নেই। না হলে কেউ বা পারে নিজের ভুল এভাবে স্বীকার করে ক্ষমা চাইতে? নূর জানেও না সে ইতিমধ্যে নিবরাসের উপর ফিদা হয়ে বসে আছে। কেন জানা নেই, তবে নিবরাসকে আগের তুলনায় এখন আরো বেশি ভালো লাগছে তার। মনে হয় যেন নিবরাসের হাসি, তার কথা বলার অনায়াসে ভঙ্গি ধীরে ধীরে মুগ্ধ করে ফেলেছে তাকে। নূর আলতো হেসে বাবাকে ফোন লাগালো, কিন্তু আশ্চর্য ফোন বন্ধ বলছে। কিছুক্ষণ ফোন হাতে নিয়ে বসে কিছু একটা ভাবলো সে। তারপর চট করে ফোন লাগালো ইনায়াকে। দুইবার রিং হওয়ার মধ্যেই ওপাশ থেকে আওয়াজ এলো। হ্যালো, কে বলছেন? নূর উদ্বিগ্ন কণ্ঠে বলল। ইনায়া, শুনতে পাচ্ছিস? আমি নূর। ইনায়া নম্বরটাকে ভালোভাবে দেখে বিস্ময় কণ্ঠে শুধায়, তুই? কার নাম্বার এটা? আর কোথায় তুই? অনেক কাহিনী হয়েছে দোস্ত, পরে বলবো। এখন বল, বাবা তোকে কল করেছিল? নূরের চিন্তিত স্বর। করেছিল মানে? আমি বলেছি তুই আমার বাসায় থাকবি, কোনো মতে কথা কাটিয়েছি তোর বাবার থেকে। উনি নাকি সিলেট যাচ্ছে, তাই কল দিয়েছিল তোকে বলার জন্য। তোর মোবাইল বন্ধ ছিল তাই আমাকে কল দিয়েছে। বাই দ্য ওয়ে, এখন বল, তুই আর সীমান্ত কোথায় এখন? ও তো তোকে নিয়ে গিয়েছিল, তাই না? নূর বিষণ্ণ মাথা কণ্ঠে বলে,